না, ওনার তো সরি বলার কোনো কারণই নাই। আমি জানি না, হয়তো অন্য কেউ হইলে বলতো কিনা আমি জানি না, ইন ফ্রন্ট অফ এভরিওয়ান না উনি কেন সরি ফিল করেছে। অবভিয়াসলি আমার মনে হয় সবাই মিস করবে। পার্সোনালি যদি আমাকে বলেন, অবশ্যই আমি একটু বেশি হয়তো মিস করব, এটাও অস্বীকার করার কিছু নাই। মুশফিক ভাই এখনো যেভাবে, আমি বলবো বাংলাদেশের সব থেকে ফিটেস্ট প্লেয়ার এখনো। আমার তো তাই মনে হয়, আমার থেকেও ফিট। সামটাইমস আমার ভয় হয় যে উনি যেদিন রিটায়ার করবে সেদিন কি হবে। সুদর্শক, এই মুহূর্তে আমার সাথে আছেন বাংলাদেশ সে টেস্টের সবচেয়ে সফল অধিনায়ক নাজমুল হাসান শান্ত। তিনি যেদিন পাকিস্তানের সাথে সেকেন্ড টেস্টটা জয়লাভ করেন সিলেটা মাটিতে, সেদিন তিনি অনেকগুলো ইতিহাস রচনা করেন বাংলাদেশের হয়ে। বাংলাদেশ প্রথমবারের মতো আইসিসি র্যাঙ্কিংয়ে নাম্বার 7-এ গেছেন, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ র্যাঙ্কিংয়ে এখন 5-এ আছেন। তার সাথে বড় কথা, তিনি এখন বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি টেস্ট জিতেছেন অ্যাজ অ্যান ক্যাপ্টেন, সেটা সংখ্যা হচ্ছে 8। শান্ত, মানে এতগুলো হিস্টোরিক্যাল মোমেন্ট, মানে কেমন লাগতেছে? আমি ক্রিকেট খেলছি এখনো, অনেস্টলি রেকর্ড, হিস্ট্রি এগুলো থাকবেই, রেকর্ড হবে, ভাঙবে, বাট আমি ক্রিকেট খেলতেছি, এটা আমার জন্য ইম্পর্ট্যান্ট। এবং আমার ক্যারিয়ার শেষে আসলে এইগুলা নিয়ে কথা হবে যে আমি আসলে কতটুকু কি করতে পেরেছি। বাট যেহেতু আমি স্টিল প্লেয়িং, এনজয় করছি খেলাটা। না, স্টিল মানে when you get into a record book, মানে যখন নামটা রেকর্ড বুকে আসে, দেন দ্য নেক্সট স্টেপ ইজ হাউ টু, মানে ওই রেকর্ডটাকে কীভাবে আরও বেশি মানে আরও বড় করা যায়। মানে স্টিল উইথ দিস টিম আসলে আপনার হোপটা কি বাংলাদেশ টেস্ট টিম নিয়ে? টু বি ভেরি অনেস্ট, আমি কিন্তু একদমই এই রেকর্ড সম্পর্কে মানে চিন্তিত ছিলাম না যে না 8টা টেস্ট ম্যাচ জিতে গেছি ক্যাপ্টেন হয়ে, অনেক বড় কিছু হয়ে গেছে, বা টেস্ট টিমটা 7 নাম্বার র্যাঙ্কিং আসছে, এটাও আমি বলবো এটা একটা বড় অ্যাচিভমেন্ট। বাট স্টিল আমার এক্সপেকটেশন, আমার ইচ্ছা, আমার স্বপ্নটা আরও বড়। সো এই জন্যে আমি কোনোভাবেই আসলে এই রেকর্ড বা এই যে অ্যাচিভমেন্টটা নিয়ে খুশি হতে চাই না। অবশ্যই ভালো লাগছে অ্যাজ এ হিউম্যান বিং, যদি আমি বলি যে না আমি খুশি না, মিথ্যা বলা হবে। আমি খুশি, ভালো করছে, বাট আমি মনে করি যে এই টিমটা আরও অনেক দূর যাওয়া বাকি, এবং আমার এক্সপেকটেশন, স্বপ্ন আরও অনেক বড়। শান্ত, টেস্ট দলের সবচেয়ে বড় মানে যে প্রশ্ন সেটা যে হাউ ডিফিকাল্ট ওয়াজ ইট টু মানে টেক দিস ডিসিশন যে আমরা, মানে যখন আপনি প্রথম ম্যাচটা জিতে গেলেন, তারপরে সিলেটের মাটিতে আমরা একটা স্পোর্টিং উইকেটে খেলবো, মানে ইনস্টেড অফ গোয়িং ফর আ ফ্ল্যাট উইকেট, এই ডিসিশনটা আপনার নিয়ে কতটা মানে ডিফিকাল্ট ছিল? ডিফিকাল্ট ইন দ্য সেন্স যে বেসিক্যালি এরকম ক্ষেত্রে আমি কি দেখি যে আমরা একটা ফ্ল্যাট উইকেটে চলে যাবো, বিকজ একটা ম্যাচ জিতে গেছি, লেটস প্লে আ বিট ডিফেন্সিভ মাইন্ডসেটটা আমাদের, মানে যদি আমরা মানে হিস্টোরিক্যালি যদি আমরা বাংলাদেশের ক্রিকেটটাকে দেখি, মানে এইটাকে একটা ডিফিকাল্ট ডিসিশন ছিল না, বাট ইনফ্যাক্ট বোথ দ্য টেস্ট প্লেইং ইন আ স্পোর্টিং উইকেট, মানে অবশ্যই এটা ডিফিকাল্ট বলবো না, এটা নতুন একটা এক্সপেরিয়েন্স আমাদের জন্য। আমরা যখন এই সিরিজটা শুরু করি তার অনেক আগে থেকেই আমরা আসলে চাচ্ছিলাম যে আমরা 2টা ম্যাচ জিততে চাই। কিভাবে জিততে পারবো, কোন কন্ডিশনে খেললে জিততে পারবো, অপোনেন্টের স্ট্রেংথ কী, আমাদের স্ট্রেংথ কী, সবগুলো বিষয় নিয়ে অনেক অ্যানালাইসিস করা হয়েছে। সিনিয়র প্লেয়ারদের সাথে কথা বলা হয়েছে, কোচিং স্টাফ থেকে শুরু করে সিলেকশন প্যানেল, সবার সাথে একটা ডিসকাশনের পরে আমি একটা জায়গায় এসে দাঁড়াইছিলাম যে আমার কাছে মনে হয়েছিল যে এই উইকেটটাতে আমরা খেলেছি স্পোর্টিং উইকেট, এই উইকেটে খেলতে পারলে আমাদের যে বোলিং এবং ব্যাটিং অপশন আছে আমরা ওই টিমকে হারাতে পারবো। সো আলহামদুলিল্লাহ আমরা সাকসেস হয়েছি। বাট আমি বলবো যে প্ল্যানটা অনেক আগে থেকেই করে রেখেছিলাম সবার সাথে ডিসকাশনের মাধ্যমে, এবং সবাই ওটাতে এগ্রি করেছে। তাদেরও ভালো ভালো ফিডব্যাক ছিল, স্পেশালি আমি বলবো মুশফিক ভাই ছিল, মমিনুল ভাই ছিল, তাদের খুব ভালো ভালো ফিডব্যাকও ছিল। সো সব মিলে সবার সম্মিলিত একটা ডিসিশনে আমরা একটা ভালো রেজাল্ট করতে পেরেছি, এবং ভবিষ্যতে এই অপোনেন্টের স্ট্রেংথ অনুযায়ী আমরা আবার সামনে প্ল্যান করে করে আগাবো। স্টিল যদি মানে প্ল্যানটা ব্যাকফায়ার করতো, মানে ডু ইউ থিঙ্ক দ্যাট মানে এই ধরনের প্ল্যান তো সাধারণত ফলো যেতে পারে, ব্যাকফায়ারও করতে পারে, মানে ইফ ইট ব্যাকফায়ার দেন হোয়াট উড হ্যাভ হ্যাপেন, মানে ওইটুকু কি চিন্তা করছে? মানে আমরা সবসময় মানে বোথ সাইড অফ দ্য কয়েন চিন্তা করি। না, অবশ্যই আপনি যখন দেখেন ডিসিশান কোনো একটা নেবেন, আপনি সবসময় পজিটিভলি চিন্তা করে ডিসিশানটা নেবেন। বাট আমাদের মতো আসলে দেশে এটা ডিফিকাল্ট, কারণ আমাদের খেলার বাইরেও অনেক কথাবার্তা হয়। বাট আমি অ্যাজ ক্যাপ্টেন বলবো যে আমি সিদ্ধান্ত যখন নিই খুব ক্লিয়ার হয়ে নিই, পজিটিভ চিন্তা করে নিই, এবং বাইরের মানুষ বা ফেল করলে মানুষজন কি বলবে এটা নিয়ে আমি একদমই চিন্তিত না। কারণ আমি মনে করি আমি যে ডিসিশানটা নিচ্ছি
টিমের বেটারমেন্টের জন্য, এবং আমি অনেস্টির সাথে ডিসিশনটা নিচ্ছি। এবং আমি বিশ্বাস করি যে আমরা যে সবাই মিলে ডিসকাশনটা করতেছি, সবাই টিমটা যেন স্লোলি ডেভেলপ করে, ভবিষ্যতে যেন টিমটা আর একটু ওপরের দিকে যায়। ইটস নট যে শুধু এই সিরিজটাই আমরা জিততে চাই, ভবিষ্যতে যেন আমরা কনসিস্টেন্টলি ম্যাচগুলো জিততে পারি সবার সাথে। এই পরিকল্পনা করেই কিন্তু এই ডিসিশনটা নেওয়া, এই পরিবর্তনটা আস্তে আস্তে নিয়ে আসা। সো আমি নেগেটিভ কোনো চিন্তা করিনি, বা যদি এটা ব্যাকফায়ার করতো তাহলে কি হয়তো, মানুষ খারাপ বলতো ভালো বলতো, এগুলো নিয়ে আমি একদমই চিন্তা করিনি। আমি পজিটিভ ছিলাম, এবং আমি মনে করেছি যে এই টিমটা যদি আমরা বিল্ড করতে চাই তাহলে এই ধরনের সাহসী সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। সো আলহামদুলিল্লাহ যে ভালো রেজাল্ট এসছে। এই যে পজিটিভিটির কথা বললেন, এই পজিটিভিটিকে জাস্ট বিকজ অফ ইউর বোলিং স্ট্রেংথ, মানে ইট কামস ওয়েন, মানে ইন আ টেস্ট ম্যাচ ইউ হ্যাভ টু উইন ইফ ইউ ক্যান গেট 20 উইকেটস, দ্যাটস দ্য বেসিক থিং মানে টেস্টের। এই যে 20 উইকেট নিয়ে যে আপনারা এখন মানে বোলিং, আগে তো আমরা খালি মানে প্রেস কনফারেন্সে বলতাম যে আমরা 20 উইকেট নিতে চাই, এখন কিন্তু আপনি এই কথাটা বলেন আমরা 20 উইকেট নিতে চাই, বিকজ আপনি বিশ্বাস করা শুরু করছেন যে আমরা 20 উইকেট নিতে পারবো। এটা কি এই যে বোলিং কোর বোলিং স্ট্রেংথটার উপরে ভিত্তি করে, এবং 5 বোলার মানে উই পিক আপ 5 বোলার মানে নো ম্যাটার হোয়াট? না, অবশ্যই অবশ্যই আমার মনে হয় যখন আপনার কোয়ালিটি 5টা বোলার থাকবে, অবশ্যই আপনি যখন 20 উইকেট নিতে পারবেন, অবশ্যই আমি বলবো যে এটা একটা সবথেকে বড় প্লাস পয়েন্ট টেস্ট ম্যাচ জেতার ক্ষেত্রে। বাট আমি এখানে একটা জিনিস অ্যাড করবো, আপনি যদি আমাদের টেস্ট ক্রিকেটের হিস্ট্রিও দেখেন, আমরা ব্যাটিংয়ে অনেক সাকসেসফুল দল না, যে ব্যাটিংয়ে আমরা প্রতিদিন 400 রান দিয়েছি বা 350 রান দিয়েছি, 500 রান দিয়েছি, আমরা কিন্তু দেই নাই। সো আমরা এই 5টা বলার খেলাইতে পারতেছি বিকজ অফ আমাদের ব্যাটসম্যানরাও এখন রান দেওয়া শুরু করেছে বোর্ডে। সো দুইটার কম্বিনেশনটা খুব ভালো, যে ব্যাটসম্যানরা বোর্ডে রান দিচ্ছে, বোলাররা 20 উইকেট করে নিচ্ছে। সো বোলাররা যদি 20 উইকেট না নিতে পারে, ব্যাটসম্যান 500 করলেও লাভ নাই, এটা আমরা সবাই জানি। সো বোলাররা যেহেতু উইকেট নিতে পারতেছে, এখন বাড়তি রেসপন্সিবিলিটিস ব্যাটসম্যানদের, তারা কীভাবে ফার্স্ট ইনিংসে স্পেশালি 400, 450, 500 রান দিবে, স্পেশালি অনেক ভালো উইকেট। সো এটা আমি বলবো দুইটা ব্যাটিং এবং বলিংয়ের দুইটা কম্বিনেশনের কারণেই দলটা ভালো করতেছে। এবং দেখেন এখন 6টা জেনুইন ব্যাটসম্যান খেলে, একটা অলরাউন্ডার খেলে, সো ব্যাটসম্যানদের রেসপন্সিবিলিটিস অনেক বেশি। সো এটা ওরা নিচ্ছে, বাট আই স্টিল বিলিভ যে এখান থেকে আরও কনসিস্টেন্ট হওয়া উচিত। প্রেস কনফারেন্সে বেশ কয়েকবার মানে আপনাকেই প্রশ্ন করা হচ্ছে যে ওপেনিং মানে ইনফ্যাক্ট আদার ইয়েতে ওপেনিং নিয়ে কনসার্ন কিনা, এটা আসলে আপনার কি মনে হয় যে মানে উই আর প্রেসিং দ্য প্যানিক বাটন আর বিট টু আর্লি, বিকজ জাস্ট 2 সিরিজ আগেই কিন্তু এই ওপেনারে রান করছে, মানে বোথ ওপেনার্স হ্যাভ স্কোরড রান, বাট আমরা হঠাৎ করে আমরা বলা শুরু করেছি যে আমাদের এখন ব্যাটিংটা এমনভাবে করা উচিত যে উই নিড আ ভেরি ফ্লুয়েন্ট ওপেনার আপ ফ্রন্ট, মানে ধরেন টু বি স্পেসিফিক তানজিদ টাইমকে আমাদের এখন এক্সপোজ করা উচিত, বিকজ আমরা অনেক তাড়াতাড়ি মানে ইন আ টেস্ট ক্রিকেট হাউ ডু সি দ্য ওপেনিং স্লট অফ বাংলাদেশ? আমি তো প্যানিক করছি না, এটা ইম্পর্টেন্ট। এবং হ্যাঁ, বাইরে থেকে দূর থেকে অনেক কিছু মনে হতে পারে, বাট আই স্টিল বিলিভ যে আমাদের যে ওপেনারগুলো আছে, এদেরকে যদি লম্বা সময় ধরে খেলানো হয়, অপরচুনিটি দেওয়া হয়, এরা এখান থেকে ভালো কিছু করবে। এবং আমি যতদিন ক্যাপ্টেন্সি করতেছি, আপনি যদি খেয়াল করে দেখেন, আমি খুব বেশি ওপেনার চেঞ্জ করি নাই। সাদমান আলহামদুলিল্লাহ খেলছে, লাস্টে যখন জাকির ছিল, জাকির একটা লম্বা সময় খেলছে, জয় আছে, তামিম ইনক্লুড হয়েছে। সো এই 4টা-5টার মধ্যেই কিন্তু আমি আছি, এর বেশি 4টা-5টাও বলবো না, 3জন ম্যাক্সিমাম, 4জন। সো এদেরকে নিয়ে আছি, এবং এরাই আমি বিশ্বাস করি যে এরাই একটা সময় রেগুলার বেসিস রান করবে। রান আপনি যেটা বললেন যে 2 সিরিজ আগে রান করেছে, অবশ্যই এটা একটা পজিটিভ দিক, বাট আমি ক্যাপ্টেন হিসেবে চাই যে এরা কনসিস্টেন্টলি রান করুক, প্রতিদিন রান করুক, প্রতিদিন দলকে একটা ভালো অবস্থানে নিয়ে যাক। এটা অনেক বড় দায়িত্ব, এবং তারা চেষ্টা করছে, এবং আমাদেরকে আরেকটু ধৈর্য ধরতে হবে যে ওই জায়গাটা যেহেতু অনেক চ্যালেঞ্জ, এই জায়গাটাতে আমি ক্যাপ্টেন হিসেবে, কোচ আছেন, সিলেক্টর আছেন, এবং পাশাপাশি যারা সাধারণ মানুষ, আপনারা সাংবাদিক, সবারই এখানে একটু ধৈর্য ধরতে হবে যে এই ছেলেগুলোই হয়তো ভবিষ্যতে আপনাকে ম্যাচ জিতাবে, এই ছেলেগুলো হয়তো ভবিষ্যতে দলকে একটা ভালো পজিশনে নিয়ে যাবে। সো আই বিলিভ যে এই যেই 3-4 জন আছে, এরা বেটার কিছু করবে দলের জন্য। বিসিবির একটা মানে ফার্স্ট টেস্ট ম্যাচ জেতার পরে বিসিবির একটা আসছিল, ভিডিও আসছিল আপনার, একটা কনভারসেশন উইথ দ্য ড্রেসিং রুম। ওখানে একটা কথা আপনি আপনার ওপেনারদেরকে বলছেন যে আজকের ম্যাচে আমরা সবাই অনেক all have contributed, even the 20 balls that the openers have played, মানে even তাদের এই 20 বলগুলো অনেক বড় কন্ট্রিবিউশন ছিল। মানে দিস ইজ দ্য টাইপ অফ ব্যাকিং দ্যাট ইউ অ্যাজ আ ক্যাপ্টেন ওয়ান্টস টু গিভ টু ইউর প্লেয়ার্স। ইয়েস, অবভিয়াসলি আই থিঙ্ক আমার কাছে যেটা মনে হয় যে সবার কন্ট্রিবিউশন থাকে। ওরা যে 20টা করে বল খেলেছিল, ওই 20টা বল খেলার কারণে বলটা একটু পুরান হয়েছে, বোলারটা একটু টায়ার্ড হয়েছে, উইকেটে হয়তো একটু রোদ পড়ার কারণে উইকেটটা একটু বেটার হয়েছে। সো ওই 20টা বলেরও গুরুত্ব ছিল, ওই 2জন মিলে যে 40টা বল খেলেছে ওটারও গুরুত্ব ছিল। সো আমি কখনোই
ওই ফিলটা দিতে চায় না যে আমি কিছুই করি নাই, অ্যাজ এ 11 জনের মধ্যে আমি আসি, আমি টিমের জন্য কিছুই করি নাই। প্রত্যেকটা মানুষের কন্ট্রিবিউশন থাকে, সে শূন্য করলেও থাকে, তার হয়তো ফিল্ডিংয়ে 2টা ব্রিলিয়ান্ট ক্যাচ থাকতে পারে। সো আমি সবসময় ক্যাপ্টেন হিসেবে ফ্রিডম দিতে পছন্দ করি, অনেক বেশি অপরচুনিটি দিতে পছন্দ করি, এবং আমি একদিক দিয়ে লাকি বলবো যে কোচিং স্টাফে যারা আছেন, সিলেকশন প্যানেলে যে যারা আছেন, তারা ওই বিশ্বাসটা আমার উপরে রাখছেন এবং তাদেরও প্ল্যানটা মোটামুটি একই রকম। সো এদিক থেকে আমি একটু লাকি যে প্ল্যানিংটা একই রকমভাবে আগাচ্ছে। সো আই বিলিভ যে তারা আই থিঙ্ক এই রিয়েলাইজ করে যে তাদের আসলে রেসপন্সিবিলিটিস কতটুকু, এবং তারা ওইটা নিয়ে কাজও করতেছে এবং ভবিষ্যতে ওই রেসপন্সিবিলিটিস পালন করবে। একটা জিনিস কি মনে হয় যে ওয়ান অফ দ্য বেসিক, মানে আপনার নিজের মানসিকভাবে স্যাটিসফ্যাকশন একটা জায়গা ছিল জয়ের 50টা, দ্য ওয়ে হি কাম আউট অফ দ্যাট ক্লাচ, জয় যে 50টা করলো আর কি, মানে অনেক বেশি মানে বকডাউন ছিল, মানে বেশ পুরো সিরিজটার মধ্যে মনে হচ্ছে বেশ বকডাউন, বাট লাস্টে এসে হি জাস্ট মানে পুল ইট অফ, না আমার খেলা রান করে নিতে হবে যেভাবে হোক, আই হ্যাভ টু স্কোর রানস অ্যান্ড গেট ইট ইন মাই ওয়ে। জয়ের ইনিংসটা যতটুকু ব্যাটিং করেছে, ভালো ব্যাটিং করেছে, স্পেশালি সেকেন্ড ইনিংসে, নো ডাউট যে ভালো ব্যাটিং করেছে, বাট আই এম নট হ্যাপি টু বি ভেরি অনেস্ট। ও এটা জানে, ওর সাথে এটা নিয়ে আমার কথাও হয়েছে, কারণ ও যে সময়টা আউট হয়েছে আরও লম্বা করা উচিত ছিল। আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি যে এই খেলাটা টিমের, নিজের ইন্ডিভিজুয়াল কোনো গেম না। এখানে সামটাইমস 100 রানও এনাফ না, সামটাইমস 20 রান অনেক বড়। সো আমি টিমটাকে এভাবে বিল্ড করার চেষ্টা করতেছি যে ইন্ডিভিজুয়ালি চিন্তা থেকে বের হয়ে আসা, দলের কি প্রয়োজন, দল আসলে ওই সময় আমার কাছ থেকে কোন জিনিসটা চাই, এটা ইম্পর্টেন্ট। সো জয়ের ওই সময়ের আউটটা আমার কাছে মনে হয়েছিল যে না হলেও পারতো, ও আর একটু লম্বা করতে পারতো ইনিংসটা, ওর ওই অ্যাবিলিটিও আছে, আমরা দেখেছি অনেক বড় বড় ইনিংস, কিছুদিন আগে 170 রানের একটা ইনিংস খেলেছে, সাউথ আফ্রিকাতে 100 আছে। সো 50 করে ও আউট হয়ে যাবে এটা আমি বিশ্বাসই করিনি, এবং হওয়া উচিতও হয়নি, ও এটা বিশ্বাস করে। সো সব মিলে হ্যাঁ ভালো স্টার্ট, বাট আমি যেটা বললাম এগেন, ইটস নট অ্যাবাউট ইন্ডিভিজুয়াল মাইলস্টোন, ইটস অ্যাবাউট হোয়াট দ্য টিম নিডস দ্যাট পয়েন্ট অফ টাইম। বাংলাদেশি ক্রিকেটে কি আসলে সাদমানের মতো ব্যাটসম্যান, মানে ডু থিঙ্ক দ্যাট, মানে আমরা যে ধরনের ক্রিকেটটা দেখি, মানে ধরেন আমি মানুষের কথা বলি, মানুষের একটা আছে, সে তো 30 ইয়ার্সই পার করতে পারতেছে না, মানে জাস্ট আ বেসিক মানে বলতেছি, হিজ ব্যাটিং স্টাইল ইজ দ্যাট, বাট ডু থিঙ্ক দ্যাট দিস কাইন্ড অফ ব্যাটসম্যান অলসো ইজ রিকোয়ার্ড একটা টেস্ট টিমে, বিকজ ইউ হ্যাভ টু হ্যাভ অল কাইন্ড অফ থিংস টু গেট এ গুড টেস্ট টিম। Can I ask you a question? What kind of batsman he is? He is a good batsman, good test batsman. He can peel off the new ball, see off the new ball, and I feel he can play all 3 formats, to be very honest. I don't know, T20 maybe he needs to improve himself, but he can play white ball as well. If you look at his DPL, even last year NCL T20, he's been outstanding. আমি এভাবে বিশ্বাস করতে পছন্দ করি না যে সে মারতে পারে না বা সে শুধু ডিফেন্স করেই খেলে, জিনিসটা এরকম না। সাদমানের একটা প্যাটার্ন আছে ব্যাটিংয়ের, সো টেস্ট ক্রিকেটে যেটা খুব ইম্পর্টেন্ট, এবং হি ইজ ভেরি ক্লিয়ার যে সে কী আসলে করতে চায়, তার কি প্যাটার্নে সে বড় রান করবে। এবং আমি মনে করি যে এখন যেই 3-4টা ওপেনার আছে, সব থেকে কম্প্যাক্ট ব্যাটিং সাদমান করে, এবং আমার বিশ্বাস ও যেভাবে ব্যাটিং করতেছে গোয়িং ফরওয়ার্ড আপনি দেখবেন ও বড় বড় 100 মারতেছে আমাদের টিমের হয়ে। সো আমার ওই বিশ্বাসটা আছে, এবং সাদমানকে নিয়ে যে কথাটা আপনি বললেন, এটা আরও অনেকেই বলে যে টেস্ট বা হয়তো বড় শট খেলার অ্যাবিলিটির দিক দিয়ে একটু কম, এই জিনিসটা একদমই না। তার একটা নিজস্ব প্যাটার্ন আছে, ওই প্যাটার্ন অনুযায়ী ওই রুটিনটা ফলো করেই সে ব্যাটিং করে, যেটা খুব কম ব্যাটসম্যানের আছে যে ওই একই রুটিন একই প্যাটার্নে ব্যাটিং করে। সো এটা ওর একটা প্লাস পয়েন্ট, এবং আমি মনে করি যে সে বাংলাদেশ টিমে এই জায়গায় অনেক বড় কিছু দিবে। শান্ত নিজের ব্যাটিংটা নিয়ে একটু বলেন। নিজের ব্যাটিং আই থিঙ্ক, মানে ডু ইউ ফিল দ্যাট, মানে দ্যাট 100 এগেন্স্ট নিউজিল্যান্ড ইন দ্য ODI, দ্যাট সেট দ্য টোন ফর ইউ, দ্যাট ইউ আর ইন মানে আপনি কিন্তু রানে ছিলেন সবসময়, এমন না যে আপনি রানে ছিলেন না, বাট এটা আছে না যে এই স্কোরটার পরে আই নো দ্যাট এখন আমার সময় চলে আসছে, ইটস নাও ইটস হিট, মানে গেটিং ইন টু দ্য মিডল অফ দ্য ব্যাট, মানে নিউজিল্যান্ডের ওই ODI 100টা ওয়াজ আ ভেরি ম্যাগনেটিক, মানে টু গেট ইউ ব্যাক কনফিডেন্স ওয়াইজ যে না আই মিন মানে ফুল ফর্ম। তার আগের যে 50 রানের একটা ইনিংস খেললাম, ওইটা কিছুটা কনফিডেন্স আসতে সাহায্য করেছে, বাট হ্যাঁ নিউজিল্যান্ডের সাথে যেই কন্ডিশনে এবং টিমের যেই অবস্থা ছিল, ওইখান থেকে 100 করলে অবশ্যই প্রত্যেকটা ব্যাটসম্যানের কনফিডেন্সটা তো ফেরত আসবেই। তার আগে লম্বা সময় ধরে স্কিল নিয়ে একটা কাজ করতেছিলাম, টেকনিক্যাল একটা প্রবলেম নিয়ে কাজ করতেছিলাম, ওইটা মোটামুটি ঠিক করে যখন আপনি রান করবেন, অবশ্যই ব্যাটসম্যান হিসেবে তো ওই কনফিডেন্সটা ফেরত আসবেই। হ্যাঁ অবশ্যই ওই 100টা ইম্পর্টেন্ট ছিল, তারপরে তো পাকিস্তানের সাথে লম্বা 2টা ইনিংস খেলার সুযোগ হয়েছে। সো সব মিলাই বলবো হ্যাঁ ভালো হয়েছে, বাট স্টিল এই জায়গায় আমি বলবো যে এটা এনাফ না। আসলে আমার মনে হয় ওয়ার্ল্ড ক্রিকেটে
আমার মতো অবস্থানে যারাই ব্যাটিং করে, আমার পজিশনে যারাই ব্যাটিং করে, এরা আরও কনসিস্টেন্ট হয় এবং এরা আরও বড় বড় ইনিংস খেলে। মানে আপনার মানে বেশ কয়েকবারই এই প্রশ্ন আসছে যে শান্ত স্কোরিং সো মেনি 100, মানে কনভার্সন রেট, শান্ত অ্যান্ড কনভার্সন রেট এখন মনে হচ্ছে মুদ্রার এপিট ওপিট, মানে হাউ ডু ইউ কনভার্ট ইউর 50s? মানে Can I ask you one question again? again you please. How many hundreds I have? 8, 9, 14 in all together. এটা কি না? না না, এটা ইনাফ না, বাট এক্স্যাক্টলি। সো আমার পয়েন্ট হইলো, আমি কোশ্চেনটা এই কারণে করলাম যে অনেক মানে কনভার্সন হয়তো অনেক- আপনার সাথে কনভার্সন রেটে তো আপনার সাথে অ্যাটলিস্ট জর্জ হ্যাডলি, ব্যাটম্যান, তাদের পরপর সব। সো না, হয়েছে কি, আমি এভাবে চিন্তা করতে পছন্দ করি না, সত্যি বলতেছি। যদি 100টা 14টার জায়গায় যদি 40টা থাকতো, তাহলে আমি হয়তো বলতাম যে না ঠিক আছে, আই হ্যাভ ডান সামথিং, বা আমি হয়তো বলতাম যে না ঠিক আছে, হ্যাঁ আমার, আপনি যেই কনভার্সন রেটের কথা বলতেছেন, হ্যাঁ ভালো বা খারাপ, এই মুহূর্তে এটা আসলে আমি একদমই মনে করি না যে এটা নিয়ে আমার কথা বলা উচিত। কারণ 14টা 100 অনেক ক্রিকেটার মারছে, 14টা 100 অনেক বড় কিছু না। অনেক 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 100 করতে চাই দলের হয়ে, যেটাতে দল জিতবে। সো এটাই টার্গেট। ভালো হচ্ছে, টু বি ভেরি অনেস্ট। যেভাবে ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা শুরু হয়েছিল ওইটার সাথে যদি আমি এখন কম্পেয়ার করি, ভালো হচ্ছে। স্টিল এখান থেকে আরও ভালো করে সামনের দিকে যাইতে হবে। আর 50 পর আপনার মাইন্ডসেটটা কী হয়, মানে ওয়ার ডু গেট দ্যাট? মানে আমি বলছি যে অনেকেই তো 50 পরে 60, 55 দে গেটস ইনটু আ ডিফারেন্ট ইয়ে, বাট হাউ, আপনি কি 50 পরে কি আবার নতুন করে শুরু, নাকি ওকে ফার্স্ট পার্ট অফ মাই জব ইজ ডান, মানে হোয়াট কিপ, মানে মাইন্ডসেট ওয়াইজ ওয়ার ইউ স্ট্যান্ড আফটার দ্য 50? আমি ইন্ডিভিজুয়াল মাইলস্টোন কখনো চিন্তা করিনি, সত্যি কথা। আচ্ছা। কারণ হইলো, আমি সবসময় যখন ব্যাটিং করি, স্কোর বোর্ড আমার কাছ থেকে কী চাচ্ছে, টিমের আসলে কি দরকার, কিভাবে ব্যাটিং করাটা ইম্পর্টেন্ট, আমি ওই জিনিসটা নিয়ে বেশি চিন্তা করি। আমার একদমই ফোকাস থাকে না আমি 70-এ ব্যাটিং করতেছি নাকি আমি 40-এ ব্যাটিং করতেছি। তো আমার মনে হয় যে 50 যখন একটা ব্যাটসম্যান করে ফেলে, তখন তো ও একদম সেট ব্যাটসম্যান, সব বোলারকে খেলে ফেলেছে, তার রেসপন্সিবিলিটি দলকে আর একটু বেটার অবস্থানে নিয়ে যাওয়া। সো আমার 50টা যদি 100 হয়, 120 হয়, 130 হয়, স্বাভাবিকভাবে দল অটোমেটিক একটা ভালো পজিশনে যাবে। সো ওইটাই লক্ষ্য থাকে, এবং ওই প্ল্যান করে আমি ব্যাটিং করি যে আসলে আমি ওই সময়টায় আসলে আমার দল কি চাচ্ছে আমার কাছ থেকে। আমরা পাকিস্তানের বিরুদ্ধে 2টা খেলা আমরা জিতছিলাম, 2টা টেস্ট, এবং পাকিস্তানের এখানে 2টা টেস্ট। আমরা 2টার মানে ইন বিটুইন টাইমেও কম্পেয়ার করতে পারি, মানে কোন সিরিজটাকে এগিয়ে রাখবেন? মুশকিল বলা, দুইটাই অনেক কঠিন ছিল। আমার মনে হয় যে ওই অ্যাওয়েতে যে সিরিজ জিতা, এটা ডিফারেন্ট চ্যালেঞ্জ। না, ওখানে আরো অনেক চ্যালেঞ্জ ছিল, মানে টার্মোয়েল ছিল একটা। এই সিরিজে 2টা টস হেরে গেছি, আমাদের ব্যাটসম্যানরা সব থেকে কঠিন সময়ে ব্যাটিং করেছে। এই চ্যালেঞ্জের মধ্যে দিয়েও ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করেছে, এটা আলাদা চ্যালেঞ্জ। সো বোলাররা 20-20 করে উইকেট নিয়েছে 2 জায়গাতেই। সো সব মিলে আমি বলবো যে 2টা টেস্টই অনেক ইম্পর্টেন্ট। আমি আলাদা করতে পারতেছি না আসলে যে না এই টেস্টটা একটু বেশি স্পেশাল, আগেরটা কম। হ্যাঁ, এই টেস্টটা স্পেশাল, হোমে প্রথমবারের মতো জিতলাম, এটা অবশ্যই স্পেশাল। বাট 4টা টেস্ট ম্যাচে অনেক অনেক কাছে। I've got 3 more questions. One is that now your next target would be Australia. জিম্বাবুয়ে। না, বিগার টার্গেট জিম্বাবুয়ের সাথে টেস্টের, ধরেন এখান থেকে শুরু করি। জিম্বাবুয়ের সাথে টেস্ট খেলাটা আসলে মানে উইথ দিস রেজাল্ট অন ইয়ার ব্যাক, ইটস মোর অফ আ প্রেশার দেন অফ আ ইয়ে, বিকজ ইফ ইউ ডোন্ট উইন দেন ইউ আর ইন দ্য, আপনি যদি জিতেন তাহলে বলা হবে যে আচ্ছা ইটস এক্সপেক্টেড যে তারা জিতবেই, যেই ফর্মে আছে। যদি জিতা না হয় দেন ব্যাকল্যাশ উইল বি বিগ। সো দিস কাইন্ড অফ টিমের সাথে খেলা থেকে ইজ আ মাচ মোর প্রেশার গেম দেন এভরি টিম ইজ আ প্রেশার। বাট প্লেইং টেস্ট ম্যাচ আমার মনে হয় যে এটা অবশ্যই সবসময় প্রাউডের, এবং দেশের হয়ে যারাই আমরা খেলতেছি এটা অবশ্যই অনেক বেশি প্রাউডের। সো কার সাথে খেলতেছি, অপোনেন্টকে, এগুলো চিন্তার থেকে আমি পার্সোনালি চিন্তা করি একটা টেস্ট ম্যাচ খেলতেছি দেশের হয়ে, এবং আমাদের প্লেয়াররাও তাই চিন্তা করে। সো জিম্বাবুয়ের সাথে টেস্ট ম্যাচ অনেক ইম্পর্টেন্ট, এবং হারা জিতা নিয়ে আমি একদমই চিন্তিত না। আমি একটু আগে যেটা বলতেছিলাম, বুঝাইতে চাচ্ছিলাম যে আমার টিমটা বিল্ড করতে হবে, আমার টিমটা সামনের দিকে কিভাবে আগাবে, আমার সব ধরনের রিসোর্স আছে কিনা, এগুলো নিয়ে আমি সবসময় চিন্তা করি বা প্ল্যান করি। সো জিম্বাবুয়ে অনেক ইম্পর্টেন্ট টু প্রিপেয়ার আওয়ার সেলফ প্রপারলি বিফোর উই গোয়িং টু অস্ট্রেলিয়া। বাট জিম্বাবুয়ে খুব ইম্পর্টেন্ট সিরিজ, এবং খুব বলবো যে স্পেশালি যারা সবসময় খেলার সুযোগ পায় না, মেবি তারাও হয়তো ওই অপরচুনিটি আসলেও আসতে পারে তাদের। তো সব মিলে আমি বলবো যে হারা জিতা থাকবেই ওইখানে। যদি আমি যে হেরেও যাই তাতেও আমার কোনো সমস্যা থাকবে না, যদি না আমার ওই প্লেয়ারগুলো 100% এফোর্ট দিচ্ছে, 100% তাদের প্রিপারেশান নিয়ে খেলতেছে। সো হারা জিতা নিয়ে আমি খুব বেশি বদার না, আমি চিন্তা করি যে আমার দল কীভাবে ওপরের দিকে যাবে। অ্যান্ড অস্ট্রেলিয়া
কখনো খেলি নাই, এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। বোলিং অ্যাটাকটা ভালো, যদিও এখানে আমরা ব্যাটসম্যানরা ভালো ক্রিকেট খেলতে পারি, ওইখানেও আমরা কম্পিট করতে পারবো। সো আমি যদি একদম রিয়ালিটি চিন্তা করি, আমার প্রথম টার্গেট থাকবে কিভাবে ওই দলের সাথে আমরা 5 দিন কম্পিট করে ক্রিকেট খেলতেছি। আমরা যদি এই জায়গা পর্যন্ত যেতে পারি, আমার মনে হয় যে দল অনেক বাড়তি একটা কনফিডেন্স পাবে। আর আমি একদমই বলবো না যে না আমি ওখানে জেতার জন্য যাচ্ছি না, অবশ্যই প্রত্যেকটা মানুষ জেতার জন্যই খেলে, যেখানেই খেলে। সো আমাদের ওটা অবশ্যই তো টার্গেট থাকবে, কিন্তু আমরা ওদের সাথে কতটুকু কম্পিট করতেছি 5 দিন ধরে, এটা বেশি ইম্পর্টেন্ট। তাছাড়া আপনার বডি ল্যাঙ্গুয়েজ ভালো, আপনার বডি ল্যাঙ্গুয়েজ না, পুরো টেস্ট টিমের বডি ল্যাঙ্গুয়েজ আর কি, মানে হাউ ডু কম্পেয়ার, মানে হাউ ডু এক্সপ্লেন দিস বডি ল্যাঙ্গুয়েজ? মানে আমরা কিন্তু এরকম বডি ল্যাঙ্গুয়েজের টেস্ট টিম দেখি নাই। মানে উই আর গোয়িং স্লেজিং, উই আর জাস্ট ইনভাইটিং মানে ফাইট মানে খেলার মধ্যেই। মানে হাউ ডু সি দিস? আপনি নিজেও তো বেশ ভালো মানে উর্দু বলতে পারেন দেখলাম, হিন্দি শিখছেন নিশ্চয়ই। এটা মানে এটাকে টিম ওয়াইজ আপনি চিন্তা করেন যাচ্ছেন, টিম ওয়াইজ ওরা যে ভাষাটা পারবে ওই ভাষাই চেষ্টা করবো? না বুঝতে তো হবে ওদের আর কি। না আমার মনে হয় যে দেখেন, যখন মুশফিক ভাইয়ের মতো এত এক্সপিরিয়েন্স ক্রিকেটার একটা ড্রেসিং রুমে থাকবে, মাঠে থাকবে, তখন এই যে ব্যাটেলগুলো আসে, এই ব্যাটেলগুলো কিভাবে আমরা হ্যান্ডেল করব, এইগুলোর সময় কিভাবে আমরা নিজেদেরকে কাম রাখবো, এই জিনিসগুলো কিন্তু ওনাকে দেখে আমরা অনেক শিখেছি বা শিখি। মমিনুল ভাই আছেন, লিটন অনেক দিন ধরে খেলতেছে। সব মিলে আমাদের ওই অভিজ্ঞ সম্পন্ন প্লেয়ারগুলো আছে যে এই সময়গুলো এখন কিভাবে হ্যান্ডেল করতে হয়। সবথেকে পজিটিভ দিক আপনার কাছে এখন ওই রিসোর্স আছে, স্পেশালি বোলিংয়ে, যে আপনি অপোনেন্টকে একটু টাফ টাইম দিবেন যে কোনো সিচুয়েশনে, যে কোনো কন্ডিশনে। সো এ ধরনের বোলিং অ্যাটাক এবং এ ধরনের এক্সপিরিয়েন্স মানুষ যখন আপনার ড্রেসিং রুমে এবং মাঠে থাকবে, তখন স্বাভাবিকভাবে অপোনেন্টকে আপনি টাফ টাইম দিবেন, সেটা স্লেজিংয়ের মাধ্যমে হোক, সেটা বোলিংয়ের মাধ্যমে হোক, বা সেটা ব্যাটিংয়ের মাধ্যমে হোক না কেন। সো এটা আমি বলবো যে গ্রো করতেছে, এটা হওয়া উচিত। এটা তখনই হবে যখন দল জিতবে, দলের প্লেয়াররা ইন্ডিভিজুয়ালি পারফর্ম করবে, তখন ওই কনফিডেন্সটা অটোমেটিক আসতে থাকে। আর আমি একটু আগে যেটা বললাম যে আমি যেহেতু খুব বেশি হারা জিতা, খুব বেশি আউটকাম নিয়ে চিন্তা করি না, সো এই প্লেয়ারগুলোও জানে যে আসলে ক্যাপ্টেন এই বিষয়গুলো নিয়ে খুব বেশি চিন্তিত না। ক্যাপ্টেন চাই সাহস নিয়ে খেলতে, ক্যাপ্টেন চাই মন খুলে আমরা যেন পারফর্ম করি। সো ওই মেসেজটা সবাই ক্লিয়ার। সো সবাই সবার জায়গা থেকে মন খুলে খেলতে পারতেছে, এবং যখন টাফ টাইম দিতেছে, যখন মনে করতেছে যে দলের জন্য ক্রাঞ্চ মোমেন্টে আমার দায়িত্ব নিতে হবে, দায়িত্ব নেওয়ার চেষ্টা করতেছে। তো এই জিনিসগুলোর কারণে বডি ল্যাঙ্গুয়েজের দিকটা আস্তে আস্তে পরিবর্তন না, বাট ইউ রিমেন কাম। আপনাকে যখন স্টেজ কথা আপনি হাসেন খালি। এক একজনের স্ট্রেংথ এক এক রকম। মানে ইটস ভেরি ইজি টু, মানে আমাকে মনে জানতে চাচ্ছি যে ভেরি ইজি টু ইগনাইট প্লেয়ার্স লাইক রিজওয়ান, মানে রেগে যেতে পারে, ইউ নো দ্যাট টেম্পারামেন্টে। এক্স্যাক্টলি, এই জিনিসগুলো ভ্যারি করে আসলে ইন্ডিভিজুয়াল কে কীভাবে নেয়। বাট এটা একটা আমি বলবো টেস্ট ক্রিকেটের সৌন্দর্য, যেহেতু লম্বা সময় ধরে খেলা হয়। হ্যাঁ, এক একজনের টেকনিক এক এক রকম, আমি ওইভাবে পছন্দ করি, আরেকজন আরেক রকমভাবে পছন্দ করে, বাট এটা আমি বলবো টোটাল ইন্ডিভিজুয়াল থিংস। ব্যাটিংয়ের আমরা শেষ প্রশ্ন, ব্যাটিং ওয়াইজ আপনার মানে এখন যেভাবে ব্যাটসম্যানগুলো আছে, মানে দ্য ওয়ে মমিনুল ইজ স্কোরিং রানস, দ্য ওয়ে লিটন ইজ গেটিং ইন টু রানস, অ্যান্ড মোস্ট অফ দ্য ওয়ে মানে ফ্রম আ ম্যান হু ইজ নিয়ারিং ইজ 40 মানে ফ্রম আ ক্যাপ্টেন্স পয়েন্ট অফ ভিউ, যখন 3-4 ব্যাটসম্যান এরকম একটা ইয়েতে থাকে, ফ্লোতে থাকে, মানে তখন কি মনে হয় যে আচ্ছা যে কোনো দলের সাথে উইল গিভ আ ফাইট? মানে আপনি কিন্তু সবসময় বলতেছেন যে 20 উইকেট নিতে হলেও আমরা কিন্তু ব্যাটসম্যানরা 400, এটা প্রথমে বলছেন আর কি, যে 400 কিন্তু সবসময় করে দিয়ে আসে নাই। বাট নাও দ্যাটস টাইম, বিকজ একটা জায়গায় একজন বলতেছে যে আমরা কিন্তু বিশ্বাস করা শুরু করছি যে 350 যদি কোনো মতো করতে পারি, তাহলে আমরা কিন্তু দলকে, যে কোনো দলকে আমরা মানে একটা ইয়ের মধ্যে দিব, মানে চাবলে ফেলাম। আমি যদি কোনো মধ্যে বোর্ডে 350 রান করতে পারি, ওয়ান অফ ইউর ব্যাটসম্যান ওয়াজ সেইং যে আসলে যদি 350 রান করা যায়, দেন আই নো, মানে উই নো যে আমরা কিন্তু উই আর ইন উইথ দ্য গেম বিজনেস বলছেন। এইটা অবশ্যই আমার মনে হয় ট্রাই আর কি। অবশ্যই এখানে দেখেন মুশফিক ভাই এখনো যেভাবে, আমি বলবো বাংলাদেশের সব থেকে ফিটেস্ট প্লেয়ার এখনো, এটা আমি বলবো, এটা আমি বিশ্বাস করি। আমার তো তাই মনে হয়, আমার থেকেও ফিট। সো এরকম একটা ডেডিকেশন মানুষ যখন খেলে এবং পারফর্ম করে, এবং ইটস নট যে শুধু ব্যাটিংয়ে পারফর্ম করতেছে, প্রত্যেকটা জায়গায়, ড্রেসিং রুমের ভেতরে, ড্রেসিং রুমের বাইরে, মাঠে। সো যখন এরকম একটা মানুষ নিজে দায়িত্ব নিয়ে দলের জন্য করতেছে, তাহলে আমরা না কেন? এটা একটা বাড়তি ইন্সপায়ারিংয়ের জায়গা আমাদের। এবং আমি সামটাইমস আমার ভয় হয় যে উনি যেদিন রিটায়ার করবে সেদিন কী হবে। আই বিং অনেস্ট। সো স্পেশালি এই ফরম্যাটে, কারণ অনেক ইয়াং ক্রিকেটার আসে, তাকে দেখে অনেক কিছু শিখে। এখন মমিনুল ভাই আছেন, তাইজুল ভাই আছেন। সো সব মিলে আমি বলবো যে টিমের পরিবেশটা খুব ভালো, যেটা আমি সবসময় চিন্তা করেছি যে আমার ড্রেসিং রুমটা কীভাবে আমি ভালো করবো, আমার ড্রেসিং রুমের কালচারটা কীভাবে
তৈরি হবে। সো এখানে মুশফিক ভাইয়ের আমি বলবো অনেক বড় একটা রোল আছে এবং যেটা উনি খুব ভালোভাবে পালন করেন। পাশাপাশি মমিনুল ভাই, তাইজুল ভাই ওনারাও আছেন। সো এই দিক থেকে একটা ভালো ড্রেসিং রুম তৈরি করতে ওনারা আমাকে অনেক বেশি হেল্প করছেন, যেটা আমার একটা ইচ্ছা, যেটা আস্তে আস্তে হচ্ছে। ব্যাটিংয়ের কথা যেটা বললেন, যখন ব্যাটসম্যান এরকম পারফর্ম করবে স্বাভাবিকভাবেই দল একটা ভালো পজিশনে থাকবে। সো আমাদের এখন রেসপন্সিবিলিটিস কিভাবে আমরা 350, যেটা আপনি বললেন 350, 400 এভাবে যখন আমরা দিতে পারবো, অপোনেন্ট যেই দলই হোক না কেন আমরা একটা টাফ টাইম দিতে পারবো, এটা আমাদের ওই বিশ্বাস আছে। সো বোলাররা তো বোলারদের কাজ করতেছে, ব্যাটসম্যানরা আমরা যেন কনসিস্টেন্ট হইতে পারি, বড় রান করতে পারি, এই জায়গাটাতে আমাদের মোর ফোকাস দিতে হবে। লাস্ট কোয়েশ্চেন, যখন ন্যাশনাল ড্রেসিং রুমে যাবেন তখন একজন লোক থাকবে না, আপনার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ, উইল ইউ মিস হিম? অবভিয়াসলি আমার মনে হয় সবাই মিস করবে। পার্সোনালি যদি আমাকে বলেন, অবশ্যই আমি একটু বেশি হয়তো মিস করব, এটাও অস্বীকার করার কিছু নাই, কারণ খুব ভালো সময় কেটেছে এবং উনি দলকে যেভাবে একসাথে করে রাখতেন, উনি তো টেকনিক্যাল বিষয় দেখবেনই, স্বাভাবিক কোচ, বাট ড্রেসিং রুমের ভেতরে আরও অনেক কিছু থাকে। ইন্টারন্যাশনাল যারা খেলে এদের ওই মেন্টালি ভালো রাখা, মেন্টাল ওই সাপোর্টটা দেওয়া, ওই ফ্রি করে দেওয়া, অনেক একবারে ডিটেলে বলাটা মুশকিল আমার জন্যে। আই হোপ আপনি বুঝতেছেন। সো এই আন্ডারস্ট্যান্ডিংগুলো, ওনার সাথে এত দিনের আন্ডারস্ট্যান্ডিং, প্রত্যেকটা প্লেয়ারের সাথে, ক্যাপ্টেনের সাথে, কোচের সাথে, এই জিনিসগুলো অবশ্যই আমরা মিস করব। এবং আসলে সালাউদ্দিন ভাইকে হোয়াট ওয়াজ হিজ রোল বেসিক্যালি ইন দ্য টিম? সবাইকে একসাথে করে রাখা, সবাইকে ওই ফ্রি করে রাখা, যে আমরা যেন মন খুলে খেলতে পারি, একদম দলের জন্য খেলতে পারি। আসলে দলের কি দরকার, ইন্ডিভিজুয়াল চিন্তা থেকে বের হয়ে আসে। উনি এরকম ছোট ছোট অনেক কাজ করেছেন, যেটা আমরা হয়তো মিস করব। বাট হ্যাঁ, প্রফেশনাল ক্রিকেটার, উনিও প্রফেশনাল জায়গায় আছেন, এখান থেকে আমাদের বের হয়ে সামনের দিকে যেতে হবে। এবং উনি যে জায়গায় আছেন, খুব ইম্পর্টেন্ট জায়গা, আই হোপ যে ওইখান থেকে ভালো ভালো প্লেয়ার এখন তো আপনি অনেক চাহিদা সূচি দিবেন তাকে, যে আমার এই বোলার লাগবে, এই ব্যাটসম্যান লাগবে, এগুলো লাগবে। দাদা অবশ্যই আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট জায়গায় আছেন, এবং আই ফিল যে যতটুকু উনি কাজ করেছেন এবং আমরা যতটুকু সময় ওনার সাথে কাটিয়েছি, খুব ভালো সময় কাটিয়েছে, এবং আই হোপ উনি এইচপিতে আরও বেটার কাজ করবেন। আর সালাউদ্দিন, খুলে না লাস্ট প্রশ্ন, কালকে তো সালাউদ্দিন এই শোতে, এখানে একটা শোতে আপনার কাছে অ্যাপোলজি চাইছে যে সরি, আমি শান্তকে অনেক কিছু বলছি, আই রিয়েলি ফিল সরি, আপনি কি তাকে ফরগিভ? না, ওনার তো সরি বলার কোনো কারণই নাই। আমি জানি না, হয়তো অন্য কেউ হইলে বলতো কিনা আমি জানি না, ইন ফ্রন্ট অফ এভরিওয়ান উনি কেন সরি ফিল করেছে, এটা অন্য কেউ হলে বলতো না। বাট ওনার আমি পার্সোনালি ফিল করি যে ওনার সরি বলার কোনো প্রয়োজন নাই, প্রয়োজন কখনো ছিলও না। বাট এটা ওনার, আমি কি বলবো, ওনার জায়গা থেকে, ওনার চিন্তা ভাবনা থেকে মনে হয়েছে। বাট আমার কাছে মনেই হয়নি ওনার আমাকে সরি বলার কোনো প্রয়োজন আছে। দর্শক, উই হ্যাড আ লং টাইম উইথ নাজমুল হাসান শান্ত, তার টেস্ট ভাবনা নিয়ে আমরা জানতে পারলাম। টিল দেন, সি ইউ ইন নেক্সট সিলি পয়েন্ট।